হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও শেনজেন সিরিজটা আমি কন্টিনিউ করছি। শেনজেন সিরিজে নতুন আরেকটা দেশে স্টাডি অপরচুনিটিস নিয়ে আজকে কথাবার্তা বলবো। তো আজকে আলোচনার বিষয় হিসেবে যে দেশে স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলতে যাচ্ছি, দেশটা আমাদের সবার কাছে খুব পরিচিত একটা নাম। দেশটার নাম হচ্ছে ইতালি। ইউ এর মধ্যে সব থেকে বেশি বাঙালি অধ্যুষিত কোনো দেশ যদি থেকে থাকে তার মধ্যে ইতালি টপ প্লেসেই থাকবে, প্রথম 1 থেকে 3-এর মধ্যে থাকার কথা। তো ইতালি কিন্তু হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে আমাদের মাঝে বেশ পরিচিত। অনেক বছর ধরেই অনেক স্টুডেন্ট ইতালিতে হায়ার স্টাডির জন্য চলে আসছে। তবে রিসেন্টলি ভিসা রেশিওর খারাপ অবস্থার কারণে দেখা যাচ্ছে যে এই স্টাডিটা অনেকাংশেই কমে গেছে রেটটা। তো যাই হোক, গত বছর থেকে এই ভিসা রেশিওর যে প্রবলেমটা আছে, ভিসা ইস্যুটা অনেকখানি নিয়ন্ত্রণের মধ্যে এসেছে বলা যায়। গত 2024-এ অনেক স্টুডেন্টই হায়ার স্টাডির জন্য ইতালিতে পড়াশোনা করতে এসেছে আমার পরিচিত। তো আজকের ভিডিওতে ইতালিকে হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করার কারণ, কি কি সুবিধা অসুবিধা রয়েছে, ইনটেক কয়টা, অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন না করবেন, সেখানকার জীবনযাত্রা, লাইফস্টাইল কিভাবে লিড করে স্টুডেন্টরা, খরচপাতি কেমন হবে না হবে, এই বিষয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করব। তো যারা ইতালিতে হায়ার স্টাডির চিন্তা ভাবনা করছেন, আপনাদের কান্ট্রি প্রায়োরিটি লিস্টের মধ্যে ইতালিকে রেখেছেন, তারা আজকে ভিডিও শেষ পর্যন্ত থাকেন। আশা করি হেল্পফুল কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি বরাবর আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা করি, ইতালি সম্পর্কে একটু আপনাদের ইনফো শেয়ার করে নেই। ইতালি হচ্ছে সাউথ ওয়েস্টার্ন ইউরোপের একটা কান্ট্রি, যার সঙ্গে বর্ডার রয়েছে সুইজারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়ার। রিচ হিস্ট্রি, স্টানিং ল্যান্ডস্কেপ বিউটি এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন মেনটেন করার যে রেপুটেশনটা, এই জন্য ইতালিটা কম বেশি সবার কাছে অনেক পরিচিত একটা নাম। এর যে রাজধানীর নাম হচ্ছে রোম। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা প্রচলিত, তবে এর সাথে অন্যান্য ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশটাও ব্যবহৃত হয়ে থাকে। আর যে কারেন্সি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ইউরো। ওকে, সো এবারে হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে ইতালিকে চুজ করার পিছনে কি কি কারণ থাকতে পারে সেই বিষয়টাতে আসছি। প্রথমত, আগে বললাম ইতালিতে যে এডুকেশনের কোয়ালিটিটা, সেটা হাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। ইউরোপিয়ান ইউনিয়নের হাই স্ট্যান্ডার্ড যে এডুকেশনাল পলিসিটা আছে সেটা খুব ভালোভাবে মেনটেন করে। এখানে প্রচুর ইউনিভার্সিটি আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য, এবং এই সমস্ত ইউনিভার্সিটিতে হিউজ একটা নাম্বারে ইংলিশ বেসড প্রোগ্রাম অফার করা হয়ে থাকে। এই বিপুল সংখ্যক কোর্সের মধ্য থেকে আপনাদের পছন্দসই কোর্স কিন্তু বেছে নেওয়া খুবই সহজ। এর বাইরে অ্যাফোর্ডেবল কস্ট যেটা বলেন, লিভিং কস্ট বলেন বা টিউশন ফিস বলেন, এটা খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে থাকে, যার কারণে এখানে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে। এর বাইরে প্রতিটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি বেসড অনেক স্কলারশিপ অফার করা হয়। এছাড়াও এখানে মেরিট বেসড এবং রিজিয়নাল যে স্কলারশিপ প্রোগ্রামটা আছে সেই নাম্বারটাও কিন্তু অনেক, অধিকাংশ স্টুডেন্টই দেখা যায় যে এগুলোতে অ্যাপ্লাই করলে যে কোনো একটাতে স্কলারশিপ হয়ে যায়। আর সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে, ইতালিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে টিউশন ফিস ওয়েভ হয়ে যায় এখানে যাওয়ার পরে। তো আপনাকে কোনো টিউশন ফিস দিতে হয় না, এমনকি ব্যাচেলরের স্টুডেন্টদেরকেও টিউশন ফি দিতে হয় না। সো ফ্রি অফ টিউশন ফিস আপনারা ইতালির ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। এটা কিন্তু হিউজ একটা অপরচুনিটি। তবে টিউশন ফিস যে ওয়েভারের কথা বললাম, এখানে এদের কিছু রুলস আছে। আপনার ফ্যামিলি ইনকাম যদি ইয়ারলি ওদের একটা নির্ধারিত রেঞ্জ আছে, সেই রেঞ্জের উপরে না হয়, সেই ক্ষেত্রে আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আন্ডার প্রিভিলেজ যে ইস্যুটা আছে সেই ইস্যুটা কনসিডার করে আপনার টিউশন ফিস ওয়েভ করে দেওয়া হবে। এর বাইরে প্রতিটা ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ এবং রিজিয়নাল বা মেরিট বেসড যে স্কলারশিপগুলো অফার করা হয়ে থাকে, এই স্কলারশিপগুলোতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা এই স্কলারশিপের যে কোনো একটাতে সিলেক্টেড হয়ে যায়। যদি ইউনিভার্সিটি থেকে কোনো স্কলারশিপ আপনি পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু যে স্টাইপেন্ডটা আপনি মান্থলি পাবেন সেটা দিয়ে আপনার লিভিং কস্ট অনায়াসে কাভার হয়ে যাবে। সো আপনাকে অ্যাডিশনালি আর পার্ট টাইম কোনো জব করতে হবে না আপনাকে সার্ভাইভ করার জন্য। তো এটা কিন্তু হিউজ একটা বেনিফিট।
এর বাইরে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কি করবেন এই কনসার্নটা অনেকের মধ্যেই থাকে। তো ইতালিতে স্টুডেন্টদের জব সিকিং এর জন্য একটা ভিসা এক্সটেনশন দেওয়া হয়ে থাকে, সেটা 6 মাস থেকে 12 মাস পর্যন্ত এক্সটেন্ড করা হয়ে থাকে। এই সময়ের মধ্যে আপনারা যদি কোনো ফুল টাইম জব ম্যানেজ করে ফেলতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনারা স্টুডেন্ট ভিসার থেকে তখন ওয়ার্কিং ভিসাতে কনভার্ট করে সেখানে বসবাস করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল ইতালিকে হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করার পেছনে নিয়ামক যে কারণগুলো আছে সেগুলো। তো যেহেতু আমি উল্লেখ করলাম যে ইতালির বিভিন্ন ইউনিভার্সিটি বেসড কিছু স্কলারশিপ অফার করা হয়ে থাকে, তো স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন আসতে পারে যে কোন ইউনিভার্সিটিতে কোন স্কলারশিপ অফার করা হয়, বা ইউনিভার্সিটি চুজই বা কিভাবে করবেন, সিলেক্ট কিভাবে করবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে, অ্যান্ড চুজ করার পর আপনারা অ্যাপ্লাই বা কিভাবে করবেন। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, গত বছরে আমার চ্যানেলে আমি ইতালির পপুলার কিছু ইউনিভার্সিটি এবং সেই সমস্ত ইউনিভার্সিটিতে কি কি স্কলারশিপ অফার করা হয়ে থাকে, এবং কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন করার সময় কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় না, অ্যাপ্লিকেশন ফি ওয়েব থাকে। তো এই স্কলারশিপ এবং ইউনিভার্সিটি লিস্ট নিয়ে সেপারেটলি চ্যানেলে একটা ভিডিও আপলোড করে রেখেছি, এবং লিস্টেড ওই ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি অফ পালার্মো, এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরো হাতে কলমে আমি নিজের ইমেল আইডি দিয়ে একটা অ্যাপ্লিকেশন আইডি খুলে অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোটা দেখিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তো আপনারা যারা ইতালিতে আবেদন করতে যাচ্ছেন তারা ওই দুইটা ভিডিও দেখে নেবেন। আমি চেষ্টা করব ভিডিও দুইটা লিংক কমেন্টে অথবা ডেসক্রিপশনে রিলেটেড ভিডিও হিসেবে অ্যাড করে দেওয়ার। তো এবারে আসবো যে ইনটেক কয়টা। ইতালিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইনটেক একটাই, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, যেটার অ্যাপ্লিকেশন এখন চলমান আছে। কয়েকটা ইউনিভার্সিটিতে নভেম্বরের লাস্ট উইক থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, আর বাকি যত ইউনিভার্সিটি আছে সবগুলোর অ্যাপ্লিকেশন পোর্টালই জানুয়ারি থেকে ওপেন হয়ে গেছে। তো এখন অ্যাপ্লিকেশন চলমান আছে এবং ডেডলাইনটা প্রবাবলি মার্চ মাস পর্যন্ত চলবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা সময় নষ্ট না করে অ্যাপ্লিকেশনের কাজটা শুরু করে দেন। অ্যাডমিশনের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, সিজিপিএ রিকোয়ারমেন্ট খুব একটা নেই। ব্যাচেলরের জন্য দেখা যায় যে 3.50 বা 4 হলেও অ্যাডমিশন হয়ে যায়, তবে ব্যাচেলরের জন্য IELTS-টা ম্যান্ডেটরি। এটা চাই হচ্ছে B2 লেভেলটা চাই। B2 লেভেলটা আমরা কম বেশি জানি যে 5.5 থেকে 6.5 পর্যন্ত। তো আপনারা চেষ্টা করবেন যে 6 এর মতো যেন একটা IELTS স্কোর থাকে, তাহলে সব জায়গাতে অ্যাকসেপ্টেড হয়ে যাবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে সিজিপিএ রিকোয়ারমেন্টটা আপনারা চেষ্টা করবেন যতটা হাই করা যায়। আমি নির্দিষ্ট মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট তেমন কিছু পাই না, এটা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেবেন। আর এখানে মাস্টার্সে কিন্তু IELTS ছাড়াও MOI দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এবারে আসবো যে কস্ট কেমন হবে, টিউশন ফিজ এবং লিভিং কস্ট। যদিও আমি বলেছি যে টিউশন ফিজ যাওয়ার পরে ওয়েব হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারপরেও ওভারঅল যে টিউশন ফিজটা আছে পাবলিক ইউনিভার্সিটিতে পার ইয়ারে 900 ইউরোস থেকে শুরু করে 6000 ইউরোস পর্যন্ত টিউশন ফিজ থাকতে পারে। আর যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়ে থাকেন সেই ক্ষেত্রে আপ টু 20,000 ইউরোস পর্যন্ত পার ইয়ার, নট পার সেমেস্টার, টিউশন ফিস হতে পারে। লিভিং কস্টের যে ব্যাপারটা, এটা স্বাভাবিকভাবেই আমাদের যার যার লাইফ স্টাইল, আপনি কিভাবে লিড করবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন, চলাফেরা করবেন, তার উপরে ডিপেন্ড করে। তো ওভারঅল একটা স্টুডেন্টের 400 থেকে 600 ইউরোসের মধ্যেই দেখা যায় যে মান্থলি লিভিং কস্টটা হয়ে যায়। তো আমি ধরে নিলাম যে আপনার টিউশন ফিস ফুললি ওয়েভ হয়ে গেছে, আপনাকে কোনো টিউশন ফিস পে করতে হচ্ছে না, কিন্তু আপনার এই যে 400 থেকে 600 ইউরো যে লিভিং কস্টটা, সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন। যদি রিজিয়নাল বা ইউনিভার্সিটি বেসড বা মেরিট বেসড কোনো স্কলারশিপ হয়ে যায়, তাহলে স্কলারশিপের স্টাইপেন্ড দিয়েই আপনার লিভিং কস্টটা উঠে যাবে। আমি ধরে নিলাম যে আপনার টিউশন ফিস সম্পূর্ণ ওয়েভ হয়ে গেছে, আপনাকে কোনো টিউশন ফিস পে করতে হচ্ছে না, কিন্তু এই যে 400 থেকে 600 ইউরোস পার মান্থ যে লিভিং কস্টের কথা বললাম, এটা আপনি কিভাবে অ্যাফোর্ড করবেন। যদি আপনার মেরিট বেসড বা রিজিয়নাল বা ইউনিভার্সিটি বেসড কোনো স্কলারশিপ হয়ে যায়, তাহলে যে স্টাইপেন্ড পাবেন সেটা দিয়ে আপনার ওভারঅল কস্ট কাভার হয়ে যাবে। ইন কেস যদি আপনার কোনো স্কলারশিপ না হয়, সেই ক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে স্বাভাবিকভাবে পার্ট টাইম কোনো জব করতে হবে। হ্যাঁ, ইতালিতে একটা স্টুডেন্ট পার উইক
20 আওয়ার্স পর্যন্ত জব করতে পারে। স্যালারির ক্ষেত্রে ইতালিতে কোনো মিনিমাম ওয়েজ নির্ধারিত নেই, তবে অ্যাভারেজে পার্ট টাইম জবের ক্ষেত্রে একটা স্টুডেন্টকে 8 থেকে 12 ইউরোস পর্যন্ত পে করা হয়। ইট ডিপেন্ডস অন হোয়াট কাইন্ড অফ জব ইউ আর ডুইং। অ্যান্ড পড়াশোনার পরে আপনারা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ফুল টাইম কোনো জবে ঢুকেন, সেক্ষেত্রেও কোনো মিনিমাম স্যালারি নির্ধারিত নেই, তবে অ্যাভারেজে দেখা যায় 1500 ইউরোস থেকে আপ টু 2500 ইউরোস পর্যন্ত মান্থলি ইনকাম পসিবল। ওকে, সো আমি একটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময়, যেটা হচ্ছে ইয়ার গ্যাপের একটা ইস্যু থাকে। আমি আমার গত ভিডিও যেটা ফ্রান্সের স্কলারশিপ এবং স্টাডি অপরচুনিটিস নিয়ে কথা বলেছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম না, অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন। তো ইতালির ক্ষেত্রে যে ইয়ার গ্যাপটা আছে, ব্যাচেলরের ক্ষেত্রে 2 থেকে 3 বছর পর্যন্ত ইয়ার গ্যাপ অ্যাকসেপ্টেড। মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে এটা 5 থেকে 7 বছর পর্যন্ত ইয়ার গ্যাপ অ্যাকসেপ্ট করে। তো যাদের এই ইয়ার গ্যাপটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের বেশি হয়ে গেছে, তারা কি করবেন? তাদের কি অ্যাডমিশন কোনোভাবেই সম্ভব না? সম্ভব। এটা শুধু ইতালির ক্ষেত্রেই না, আপনি যে কোনো দেশে অ্যাপ্লাই করেন, আপনার যদি এয়ার গ্যাপটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের বাইরে চলে যায়, সেই ক্ষেত্রেও আপনার ভালো একটা পসিবিলিটি আছে অ্যাডমিশন পাওয়ার। তো তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার যে ইয়ার গ্যাপটা হয়েছে, 4-5-6 বছরের যে ইয়ার গ্যাপটা হয়েছে, এই গ্যাপে আপনি কি করেছেন? আপনি যদি কোনো জবে অ্যাসোসিয়েটেড থাকেন, তাহলে আপনার ফেয়ার চান্স আছে, আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন, এটা কোনো ইস্যু করবে না। তো তার জন্য আপনি কি করবেন? আপনি অ্যাডমিশনের সময় যে লেটার অফ মোটিভেশন বা স্টেটমেন্ট অফ পারপাস যেটাই বলি না কেন, এটা লেখার সময় ওই লেটারের মধ্যে আপনাকে স্পষ্ট উল্লেখ করতে হবে আপনার কত বছরের ইয়ার গ্যাপ আছে এবং এই গ্যাপে আপনি কি করেছেন। সেই সাথে আপনি যদি জব করেন বা এডুকেশন রিলেটেড কোনো কারিকুলামের সাথে অ্যাড থাকেন, রিসার্চের সাথে যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি এই গ্যাপে এই কাজটা করার কারণে আপনি কি স্কিল গেইন করেছেন, আপনার পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে এই এক্সপেরিয়েন্সটা কিভাবে হেল্প করবে, এটা স্পষ্ট উল্লেখ করতে হবে। সেই সাথে একটা এভিডেন্স বা প্রুফ সাবমিট করতে হবে আপনি যে কাজটা করেছেন। যদি কোনো রিসার্চ ইনস্টিটিউটে কোনো সুপারভাইজারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন বা কাজ না করলেও যদি রিসার্চ করে থাকেন, সেক্ষেত্রেও চেষ্টা করবেন যে ল্যাব হেড যিনি আছেন তার থেকে একটা লেটার টাইপের কোনো কিছু নেয়ার, বা যদি জব করেন সেক্ষেত্রে তো আপনার ওয়ার্ক প্লেস থেকে একটা প্রুফ নিয়ে নেবেন যে আপনি ওখানে কর্মরত ছিলেন। তো এই হচ্ছে ইয়ার গ্যাপের যে ওভারঅল হিসাবটা। তো অ্যাপ্লিকেশনও হয়ে গেল, আপনি অ্যাকসেপ্টেন্স লেটারও পেয়ে গেলেন, এর পরের স্টেপটা কি হবে? অফকোর্স আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। লাকিলি ইতালিয়ান ভিসা সেন্টারটা আমাদের ঢাকাতেই অবস্থিত, এর জন্য আমাদের ইন্ডিয়ার শরণাপন্ন হওয়া লাগবে না, যেটা ম্যাক্সিমাম ইউরোপিয়ান দেশের ক্ষেত্রেই আমাদের ইন্ডিয়ার শরণাপন্ন হতে হয়। এবং লাস্ট 1 বছর ধরে ইন্ডিয়ান ভিসা যেটা আছে সেটা অনেক টাফ হয়ে গেছে। এই কারণে আর কি, যে দেশে আমি স্টাডি অপরচুনিটিজ নিয়ে কথা বলি, আমি বলি যে ভিসা ইস্যুটাকে কনসিডার করে আপনারা হাতে 2-4টা অপশন রাখবেন। তো ইতালির ক্ষেত্রে যদিও ইতালিয়ান ভিসার অ্যাপ্লিকেশনটা ঢাকার থেকেই হয়, প্রবলেমটা হচ্ছে ভিসা রেশিওটা যথেষ্ট কম, কিন্তু রিসেন্টলি এই ভিসা ইস্যুটা অনেকটা ইমপ্রুভ হয়েছে। বিশেষ করে 2024-এর ভিসা সিচুয়েশনটা অনেকটা ভালো ছিল, এবং আমাদের নতুন যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, এনাদের আসার পরে অনেক দেশের এই ভিসা সিচুয়েশনটা অনেকটাই কন্ট্রোলের মধ্যে চলে এসেছে। হোপফুলি ফিউচারে আরো বেশি কন্ট্রোলের মধ্যে আসবে। আর এই যে রিজেকশন রেটটা অনেক বেশি বলছি, তার জন্য প্যানিক করার আসলে কোনো কারণ নাই। এই রিজেকশনের রেটটা বেশি হওয়ার কারণ, 1 নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে নিজে অ্যাপ্লাই না করে বিভিন্ন এজেন্সি শরণাপন্ন হয়ে অ্যাপ্লাই করা। এই এজেন্সির ম্যাক্সিমাম এজেন্সি কি করে, ফেক কিছু ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করে, যার কারণে রিজেক্ট হয়ে যায়। আর বলতে গেলে 90% স্টুডেন্টই নিজে অ্যাপ্লাই না করে দেখা যায় যে বিভিন্ন এজেন্সির মারফত অ্যাপ্লাই করে, এবং সেম এজেন্সি থেকে দেখা যাচ্ছে ফেক ডকুমেন্ট দিয়ে 10-12টা স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করছে, সবগুলাই রিজেক্ট হয়ে যাচ্ছে। এত ফেক অ্যাপ্লিকেন্টের মধ্যে দেখা যায় যে 2-4টা ভালো অ্যাপ্লিকেশনও কোনো না কোনো কারণে রিজেক্ট হয়ে যায়। এছাড়াও আপনি নিজে অ্যাপ্লাই করলেও দেখা যায় যে কোনো ডকুমেন্টে কোনো একটা ভুল টুল কিছু থেকে যায়, সেক্ষেত্রে সেটাও রিজেক্ট হয়ে যেতে পারে। তো গত বছরে আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে জানি, আমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার যে ইতালিতে আমার ওই যে 2টা ভিডিওর কথা বলেছি সেগুলো দেখেই পরবর্তীতে অ্যাপ্লাই করেছে, আমার সঙ্গে পার্সোনালি মেসেঞ্জারেও যোগাযোগ করেছিল।
সে কিন্তু নিজে অ্যাপ্লাই করে, নিজে ভিসার জন্য অ্যাপ্লাই করে অলরেডি গত সেপ্টেম্বর থেকে তার ইতালিতে পড়াশোনাটা শুরু করেছে। তো এত এত রিজেকশনের ভিডিও কিন্তু সে ইজিলি অ্যাডমিশনও পেয়ে গেছে এবং ভিসা পেয়ে সময় মতো তার সেমিস্টারও শুরু করতে পেরেছে। তো যেহেতু ডি টাইপ ভিসাটা আমাদের ঢাকা থেকেই অ্যাপ্লিকেশন করা সম্ভব, আর আমি যেভাবে যে ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে অ্যাপ্লাই করবেন না করবেন, আশা করি সেগুলো যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে কোনো এজেন্সি শরণাপন্ন হতে হবে না। আর কোনো ধরনের কোনো প্রবলেমে যদি পড়েন বা কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব হেল্প করার। তো যাই হোক, ভিসার যে আবেদনের কথা বললাম, তো ভিসার অ্যাপ্লিকেশনের সময় আপনাদের কি কি ডকুমেন্ট লাগে জমা দেওয়ার সেই বিষয়টা একটু বলে দেই। তো ডকুমেন্টের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অফার লেটার ফ্রম অ্যান ইতালিয়ান ইউনিভার্সিটি। অফকোর্স যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখান থেকে একটা অফার লেটার লাগবে। প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিন এখানে উল্লেখ করা আছে ৬,০০০ ইউরো পার ইয়ার মিনিমাম। তো আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশি টাকায় মিনিমাম ১৫ লক্ষ দেখানোর, তবে ২০ থেকে ২৫ লক্ষের মধ্যে যদি ব্যাংক স্টেটমেন্টটা দেখান সেটা একটা ফেয়ার চান্স থাকে ভিসা অ্যাপ্রুভ হওয়ার। থার্ড যেটা আছে, আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, সেটা মোটামুটি সব ইউরোপিয়ান দেশের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট লাগবে আপনার প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন ইতালি। তো এটা আপনারা যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, বেশিরভাগ ইউনিভার্সিটিতে দেখা যায় যে তারা অফার করে যে ইউনিভার্সিটি হস্টেলে থাকবেন কিনা। যেহেতু প্রথম ইতালিতে আসছেন, তো ফার্স্ট সেমিস্টারের জন্য আপনারা চেষ্টা করবেন যে ইউনিভার্সিটি হস্টেলের অফারটাই অ্যাকসেপ্ট করার, সেটা ফার ইজি হবে। আর যদি কারো পরিচিত কেউ থাকে বাইরে অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারেন, তো অ্যাকোমোডেশন বা লিজ এগ্রিমেন্টটা এখানে সাবমিট করতে হয়। নেক্সট যে ডকুমেন্ট হচ্ছে সেটা আপনার পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে আপনারা বাংলাদেশি পাসপোর্ট সাইজ ছবি না, এটা ইউরোপিয়ান পাসপোর্ট সাইজের ছবিটা করবেন। এটা আপনারা গুগলে একটু সার্চ দিলেই বুঝে যাবেন যে ইউরোপিয়ান পাসপোর্ট সাইজ ছবি আসলে সাইজটা কেমন। লাস্ট যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে কমপ্লিটেড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো। তো আমার পক্ষ থেকে ইতালিতে অ্যাপ্লিকেশন এবং তার ব্যাপারে খুঁটিনাটি আলোচনা যেগুলো করার ছিল সেগুলো করেছি। এর বাইরে আপনাদের অনেকেরই অনেক প্রশ্নই আমি পাই নর্মালি, তার মধ্যে আমি দুইটা বিষয় প্রায়োরিটাইজ করি সব ভিডিওতে। একটা হচ্ছে স্পাউস ভিসা বা ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা। অনেকে প্রশ্ন করেন যে আমি সাথে করে নিয়ে যেতে পারবো কিনা। প্রবলেমটা হচ্ছে মোটামুটি 90% কান্ট্রিতে স্পাউসকে আপনি সাথে করে নিয়ে আসতে পারবেন না। ইতালিও তার ব্যতিক্রম না। ইতালিতে স্পাউস ভিসা বা ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা আমি যেটাই বলি না কেন, ইটস অ্যালাউড, বাট অবশ্যই আপনি সাথে করে আনতে পারবেন না। আপনি সেখানে যাওয়ার পরে আপনার যখন লিগ্যাল রেসিডেন্স কার্ডটা আপনি পেয়ে যাবেন, তারপরে আপনি আপনার স্পাউসের জন্য ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে আপনাকে আরো কয়েকটা শর্ত পূরণ করতে হবে। তো ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসার যে সমস্ত শর্ত পূরণ করতে হয়, তো আপনার ভ্যালিড একটা রেসিডেন্স পারমিট লাগবে এবং রেসিডেন্স পারমিটের ভ্যালিডিটি যেটা সেটা মিনিমাম 12 মাস বা 1 বছর থাকতে হবে। তার থেকে বেশি থাকা যাবে কিন্তু কম থাকা যাবে না। তো আপনারা চাইলে কিন্তু ওখানে যাওয়ার পরে তখন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন সব রেসিডেন্স পারমিটটা পাওয়ার পরে। সেকেন্ড যে শর্তটা থাকে, একটা লিগ্যাল লিজ এগ্রিমেন্ট দেখাতে হয়, সেখানে আপনার স্পাউসের নাম সহ উল্লেখ করতে হয়। অ্যান্ড থার্ড যেটা, আপনার মিনিমাম একটা ইনকাম দেখাতে হবে। যেহেতু আপনার যে স্পাউস যাবেন তিনি আপনার উপর ডিপেন্ডেন্ট, তো আপনি হবেন স্পন্সর। সো স্পন্সরশিপ হিসেবে আপনার একটা ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। সেখানে বলা আছে যে মিনিমাম অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটা ৬,০০০ ইউরোজের বেশি হতে হবে। এটা আমার যেটা ছিল 2022-এর শেষ পর্যন্ত আপডেট ছিল, রিসেন্ট আপডেটটা আমি জানি না। তো যাই হোক, ৬,০০০ ইউরোজের উপরে যেটা বলা হয়েছে সেই রেঞ্জটা আপনাকে দেখাতে হবে। এটা কি প্রুফ করবে? আপনার ডিপেন্ডে যিনি আসবেন তার যাবতীয় খরচ আপনি বহন করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল স্টাডি ইন ইতালি, মানে ইতালিতে উচ্চশিক্ষার বিষয়ে আমার পক্ষ থেকে যেটুকু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।